ওকে। সরি। তাহলে টেন এক্স এর জন্য আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে টেন এক্স কে সাধারণত আমরা লিখতে পারি সাইন এক্স বাই কজ এক্স। তাহলে তার ডোমেন যখন আমরা নিচ্ছিলাম তখন বলেছিলাম যে কজ এক্স এর ভ্যালু কখনো হচ্ছে জিরো হতে পারবে না। তো কজ এক্স এর ভ্যালু যেন জিরো না আসে সেটা বাদ দিয়ে আহ, যে কোনো রিয়েল নাম্বারই হচ্ছে এটা ডোমেন হিসেবে আমরা নিতে পারবো। এখন একটু এভাবে একটু চিন্তা করে দেখো। ধরো আমি যদি এরকমটা বলি, ধরো কজ এক্স এর মানটা আমি ধরে নিলাম কথার কথা। ধরো আমি পাই বাই টু ধরে নিলাম। কজ এক্স এর তো মানে এক্স এর মানটা পাই বাই টু, কথার কথা। তাহলে সাইন পাই বাই টু এর ভ্যালু কত আসবে? সাইন পাই বাই টু হচ্ছে ওয়ান। কস পাই বাই টু কত? জিরো। ঘটনাটা এরকম না, ওয়ান বাই জিরো। ওয়ান বাই জিরো মানে কি অ্যাকচুয়ালি প্লাস ইনফিনিটি, এরকম কিছু টেন্স টু, অবভিয়াসলি টেন্স টু। আবার আমি যদি নেগেটিভ ভ্যালুটা ধরতাম, এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই টু নিতাম, তাহলে সাইন মাইনাস পাই বাই টু এটা আসতো মাইনাস ওয়ান। তার মানে ঘটনাটা কি দাঁড়াইতো? মাইনাস ওয়ান বাই জিরো টেন্স টু মাইনাস ইনফিনিটি দাঁড়াইতো না? তার মানে এখান থেকে আমরা দুইটা জিনিস পাচ্ছি, যে এটার যে রেঞ্জ, টেন এর যে রেঞ্জ, সে রেঞ্জটা আমরা একসাথে বলে ফেলতে পারবো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, অর অর অল রিয়েল নাম্বার। হ্যাঁ পরমব্রত, কিছু বলতে যাচ্ছো? হ্যান্ড রেজ করছো, বলো। স্যার আজকে কি অন্তরীকরণ ধরবেন? আজকে এখন কি টপিক পড়াচ্ছি? তোমরা যদি অন্তরীকরণ পড়তে চাও, আমি স্যার অন্তরীকরণ আমি পড়াবো। এখন আসছি তো, মানে কিভাবে পড়াচ্ছেন বুঝতেছি না, এখন মাত্র আসলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমি জিজ্ঞেস করেছিলাম, তোমাদের একজন বলছে যে 7.1 করাইতে, দ্যাটস আমরা 7.1 করাচ্ছি। ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, এবার আসি এখান থেকে। এটার রেঞ্জ আমরা নিয়ে নিলাম, এবার একটু চিত্রটা আঁকবো। এটার জন্য আমরা একটু চিত্রটা আঁকবো, দেখি। ওকে, এখান থেকে আমরা একটা এসিম্পটোটিক লাইন নিয়ে নিই। এটা একটা এসিম্পটোটিক লাইন। এখান থেকে আরেকটা এসিম্পটোটিক লাইন। গ্রাফটা নিয়ে নেই এরকম। অলমোস্ট, অলমোস্ট এরকম। এটা হচ্ছে আমাদের টেন এক্স এর। আমি আরো একটু দুইটা পোর্শন এঁকে নেই। এটা ধরো আরেকটা অ্যাসিম্পটোটিক লাইন, একটা পয়েন্ট, এটা আরেকটা অ্যাসিম্পটোটিক লাইন। তো এখান থেকে এই
ওকে, তো এটা হচ্ছে আমাদের 10x এর গ্রাফ মূলত। তো গ্রাফ দেখে আমরা বুঝতেছি ও এখান থেকে ভ্যালু গুলো নেই। এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, এটা -π/2, এটা -π, এটা -3π/2। ওকে, তার মানে এখান থেকে আহ মোটামুটি ভাবে আমাদের গ্রাফটা ড্র করা হয়ে গেছে। এখন মূল জিনিস হচ্ছে আমরা ইনভার্সটা করব। ইনভার্স করার জন্য দুটো জিনিস লাগে, আমি আগেও বলে আসছিলাম। বাইজেক্টিভ হতে হবে। তো অলরেডি আমি বলেই দিলাম যে তারা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে সার্বিক। এক একের ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এখন বলো, এখান থেকে পুরো অংশটা নিলে কিন্তু আমি এক এক তৈরি করতে পারবো না। কারণ আমি যদি একশকের সমান্তরালে লাইন টানি, তাহলে সেটা অনেকগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করে। তাহলে বলতো রেস্ট্রিক্টিং ডোমেনটা আমি কতটুকু নিব? আগের দিন তোমাদেরকে রেস্ট্রিক্টিং ডোমেন নিয়ে একটু বলেছিলাম। বলতো এটা রেস্ট্রিক্টিং ডোমেইনটা আমরা কতটুকু নিব? -π/2 থেকে π/2। ভেরি গুড, -π/2 থেকে +π/2 এর মধ্যে। সো -π/2 হতে +π/2, বাট এটা ওপেন ব্র্যাকেট, এক্স্যাক্টলি নেওয়া যাবে না কারণ এটা এসিম্পটোটিক লাইন বা অসীমতট রেখা আছে। তো এখন আমরা এটা থেকে ইনভার্সে চলে যাব। তো আমি যখন এর ইনভার্সটা নিব, ইনভার্স, সো তখন এখান থেকে চলে আসবে tan ইনভার্স এক্স। তার জন্য ডোমেইন এবং হচ্ছে রেঞ্জ। তো মূল ফাংশনের রেস্ট্রিক্টিং ডোমেইনটা হয়ে যাবে এখন রেঞ্জ, অর্থাৎ -π/2 হতে +π/2, আর রেঞ্জ হয়ে যাবে ডোমেইন, অর্থাৎ অল রিয়েল নাম্বার। এবং গ্রাফটা দেখতে কিরকম হবে আমরা সেটা গ্রাফটা দেখে ফেলি। ওকে, ভালোভাবে একটু আঁকার জন্য এখানে আমরা একটু এসিম্পটোটিক লাইন দিই। এই যে এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে +π/2, আর এটার যে গ্রাফটা, গ্রাফটা যাবে এইরকম কিছু একটা। এই, এটা একটু মনে রাখবে এইভাবে সুপারম্যানের মতো। এই এরকম টেন টেন ইনভার্স এক্স এর গ্রাফ কি? এই, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখবে কেন, মানে তাহলে তোমার জন্য মনে রাখাটা সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন টেন ইনভার্স এক্স। ডান। সো গতবারের মতো ট্যান আমি করে দিছি, সো কট আবার তোমাদের কাজ থাকবে বরাবর। তো আমি চলে যাব 3 নাম্বার আরেকটাতে। এটার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে এতটুকুর মধ্যে? কারো কোনো জিজ্ঞাসা আছে? ওকে, জিজ্ঞাসা না থাকলে আমরা 3 নাম্বারটাতে চলে যাই। 3 নাম্বার, f(x) = সেক করাবো না কোসেক করাবো, কোনটা করে দিব? চেক করে দেন স্যার। সেক, ওকে। সেকের জন্য সে কি কন্ডিশনই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, করাই দিই সেক, সমস্যা নেই। কিন্তু কোসেক করলে ভালো, কারণ কি সেকের জন্য অলরেডি সেম ডোমেন চলে আসবে, যে tan এ করছি তো। সেক মানে 1/cos, তাহলে যে tan এ যেহেতু 1/cos সেম ডোমেন চলে আসে। আচ্ছা স্যার, কজেক করেন, সমস্যা নেই। হুম, তাহলে কোসেক এক্স, এই যে যখন আমি কোসেক এক্স করতেছি তখন এখান থেকে আমাদের দরকার ডোমেইন, আমাদের দরকার রেঞ্জ। তো কোসেক এক্স কে আমরা আসলে কি লিখতে পারবো? 1/sin x। তখন এটা ডোমেন কি হবে? দুনিয়ার সব রিয়েল নাম্বার, কিন্তু বাদ যাবে কি? যখন যখন সাইন হচ্ছে শূন্য হয়। সাইন কখন কখন শূন্য হয়? সাইন 0-তে 0, পাইতে 0, 2π-তে 0, -π-তে 0, -2π-তে 0। তোমরা এক কথায় বলতে পারি n পাই,
যেখানে n বিলংস টু সেট অফ ইন্টিজার, এটা সকল n পাইতেই হচ্ছে সাইনের মান শূন্য। তো এটা আমাদেরকে বাদ দিতে হবে। তো এবার আসবো হচ্ছে রেঞ্জে, যে রেঞ্জটা অ্যাকচুয়ালি কি আসে। এখানে রেঞ্জটা খুব অদ্ভুত। কেন অদ্ভুত সেটা আমি একটু বলতেছি। দেখো, নর্মালি কি হওয়া উচিত, যে সাইন এক্স এর যে রেঞ্জটা, সাইন এক্স এর রেঞ্জটা নর্মালি আমাদের থাকে হচ্ছে -1 থেকে +1, এই এতটুকুর মধ্যে সাইন এক্স এর রেঞ্জ থাকে। এখন কোসেক এক্স আসলে কি বলতো? কোসেক এক্স মানে হচ্ছে ঠিক উল্টাটা না, মানে 1/sin। তো এখন ধরো কথার কথা, আমি যদি বলি যে ধরো সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রির ভ্যালু অ্যাকচুয়ালি কত, 2 না? উল্টা ইয়েস হয়ে স্যার। যাচ্ছে না? তার মানে সাইনের মান যত কম হবে, কোসেকের মান কি হবে, তত বেশি হবে। এই কনসেপ্টটা শুধু মনে রেখো, সাইনের মান যত কম হবে কোসেকের মান তত বেশি হবে। আচ্ছা, তাহলে এবার আমরা প্রথমে একটু চিত্রটা দেখি, রেঞ্জ পরে নির্ণয় করব। আমরা আগে চিত্র দেখব। ধরো এখান থেকে হুম, আচ্ছা, তো এখান থেকে সবচেয়ে ভালোই তো আগে আমরা সাইন এক্স এর গ্রাফটা এঁকে নিলে বুঝাইতে সুবিধা হয়। একটা মিনিট। ওকে, এখান থেকে কিছু এসিম্পটোটিক লাইন থাকবে। স্যার দুইটা অসমতা কি পরস্পর ভাগ দেওয়া যায়? দুইটা অসমতা পরস্পর ভাগ দেওয়া যায়? অসমতা পরস্পরকে ভাগ দেওয়া যায় বলতে? মানে ধরেন সাইন এক্স এর যে ইন্টারভাল মানে -1 থেকে -1 লেস দেন ইকুয়াল টু সাইন এক্স লেস দেন ইকুয়াল টু 1, আবার কস এক্স হচ্ছে -1 লেস দেন ইকুয়াল টু কস এক্স লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এইটাকে কি ভাগ দিয়ে টেন এক্স এর কিছু করা যায়? মানে তুমি এটা বলতে চাচ্ছো যে, মানে একটা যে আহ, কি বলে এটাকে, অসমতার যে রিলেশনটা ছিল, যে -1 থেকে +1 এর মধ্যে, জি স্যার। রেঞ্জের মধ্যে সাইন কবে হচ্ছে সেম রেঞ্জের মধ্যে, এই দুইটার মধ্যে হচ্ছে তুমি ভাগ দিবা, এরকম কিছু? জি স্যার। ও আচ্ছা। উম উম, উম, উম। হ্যাঁ, যদি তোমার সেম ডোমেনের আন্ডারে থাকে তাহলে করা যায়। ও আচ্ছা। ওকে, তো আমি এখান থেকে প্রথমে সাইন এক্স এর যে গ্রাফটা, এটা আমরা একটু কল্পনা করি। আচ্ছা, মনে মনে ধরো এটা হচ্ছে সাইন এক্স এর একটা গ্রাফ। কেন এটা আমি আঁকলাম সেটা আমি একটু পরে তোমাকে বোঝাচ্ছি। একটু এভাবে ইমাজিন করো যে এই এই অংশটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা 0। সাইন π/2 এর মান হচ্ছে 1, এটা আমরা জানি। এখানে আমরা একটা, এটা যদিও তোমরা এই লাইনটা দিবা না, আমি তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা দিচ্ছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1। এই লাইনটা আমি দিলাম এটা বোঝানোর জন্য যে 90-তে সাইনের মান 1। ওকে, ফাইন। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রির মান কত, উত্তরটা কি হবে? 1ই হবে না? উত্তরটা তো 1ই ইয়েস। হবে। তার মানে আমি যদি বলি যে এক্স্যাক্টলি এইখানে আমি ভ্যালুটা পাচ্ছি, মানে 90-তে আমি কোসেকের একটা মান পাচ্ছি। ওকে, ফাইন। এবার সাইন
0 ডিগ্রিতে আমি 0 পাই, তাহলে কোসেক 0 ডিগ্রিতে আমার কি পাওয়া উচিত? টেন্স টু ইনফিনিটি হওয়া উচিত না? কারণ ইয়েস ওয়ান স্যার। বাই জিরো তো, 1/0 টেন্স টু ইনফিনিটি হওয়া উচিত। তার মানে বিষয়টা কি দাঁড়াইলো? বিষয়টা দাঁড়াইলো যে সাইনের যে কার্ভটা এইরকম যাচ্ছে, এটা জাস্ট উল্টায় যাবে, এটা জাস্ট উল্টায় যাবে শুধু, এবং এখান থেকে এইরকম একটা চেহারা, এইরকম একটা শেপ আসবে। দেখো তো বুঝো কিনা ব্যাপারটা। আবার ওই যে একটা কথা তোমাদের শিখাইছিলাম, সাইনের মান যত কমবে কোসেকের মান তত বাড়বে। তাহলে sin 30, যেটার মান হাফ, কোসেকের মান হবে 2। সাইনের মান যদি, মানে সাইন থিটার মান যদি 1/3 হয়, তাহলে কোসেকের মান হবে 3। সাইনের মান যদি 1/100 হয়, তাহলে কোসেকের মান হবে 100। তার মানে সাইন যত কমবে কোসেকের মান তত বাড়বে। তাহলে গ্রাফটা কি হওয়া উচিত? গ্রাফটা হওয়া উচিত এইরকম। এই যে এরকম, কিন্তু ভালো হয়নি। দেখি, এই এই এরকম লাগবে না, মানে একদম এজ দিয়ে যাবে, সেম টু সেম। খেয়াল করে দেখো তো, আমি যদি তোমাকে বলি, যে সাইন -90-র মান কত? -1। তাহলে কোসেক -90 কত? সেটাও -1। তাহলে এই মানটা পাবে, এই মানটা পাবে। এবার আমি যদি বলি আহ সাইন 0 ডিগ্রি, বাট নেগেটিভ সাইড থেকে অ্যাপ্রোচ করতেছি, আমি লিমিটের মতো চিন্তা করো, যে আমরা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করতেছি, তখন ওইটার মানটা আলটিমেটলি কি হবে? -1/0, মানে টেন্স টু মাইনাস ইনফিনিটি না? তার মানে কোসেকের গ্রাফটা তখন এরকম আসে না? দেখো তো, এরকম আসে না? তার মানে আমরা কি ধরতে পারি যে কোসেক এক্স এর গ্রাফটা আসলে মূলত এরকম কিছু একটা? কোসেকের গ্রাফটা মূলত এরকম কিছু একটা। এবং স্যার তোমাদের ওই হুম, বলো বলো। স্যার ওই লাল দাগটা স্যার পাই বিন্দুতে না স্যার? হ্যাঁ, লাল দাগটা হচ্ছে তোমার পায়ের, মানে এন পাই এক কথায়। এবং তোমাদের সুবিধার জন্য আমি এখন মূল সাইনের গ্রাফটা মুছে দিব। সাইনের গ্রাফটা মুছে দিলে পারফেক্টলি কোসেকের গ্রাফটা আমাদের ড্র হয়ে যাবে। বাট এটা সাইন একে নিয়ে তারপরে করলে যেটা সুবিধা, বুঝাইতেও সুবিধা, বুঝতেও সুবিধা। মানে ব্যাপারটা দেখো, জাস্ট উল্টাই যাচ্ছে, বাট দুই দুই সাইড থেকে একটু চেপে যাচ্ছে, কারণ এসিম্পটোটিক লাইন তো। মানে নাম্বার গুলি যদি আমরা লিখি, তাহলে হচ্ছে এটা 0, এটা পাই, এটা -পাই, এই নাম্বার গুলি আসবে না। তাহলে এই যে দেখো, আমি চট করে এখান থেকে সাইনের গ্রাফটা মুছে দিই। এই 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 যে দেখো, এবং একই সাথে এই গ্রাফটাও মুছে দিচ্ছি, এটারও দরকার নেই। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের কোসেক এক্স এর গ্রাফ। ক্লিয়ার সবাই কোসেক এক্স এর গ্রাফ? এবং একই সাথে তুমি এটাও বুঝে যাওয়ার কথা যে এটা মাইনাস ইনফিনিটি থেকে -1 অব্দি পর্যন্ত যাচ্ছে। এই যে -1, আবার প্লাস ইনফিনিটি, মানে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে আমি যদি বলি যে এটা রেঞ্জ কত আসবে? -টু -1 এক্স্যাক্টলি পাবো, অর 1 to ইনফিনিটি। এবার আসবো রেস্ট্রিক্টিং ডোমেইন। তাহলে রেস্ট্রিক্টিং ডোমেইনে তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমেই যে কতটুকু অংশ নিয়ে আমাকে কাজ করতে হবে যেন আমি পুরো অংশটা কভার করতে পারি। তো এটার জন্য দেখো তো, রেস্ট্রিক্টিং ডোমেইন আমরা কতটুকু অংশ পাই? হুম, 0 থেকে একবারে মনে করো এ পর্যন্ত, না, ওটা অতটুকু দরকার নাই, আমরা এখান থেকে নেগেটিভ থেকে আসি। তাহলে -π/2 থেকে +π/2, খেয়াল করে দেখো, -π/2 থেকে
লাল দিয়ে লিখি মাইনাস π/2 থেকে +π/2 এবং এক্স্যাক্টলি মানটা পাবো, শুধু তার থেকে বাদ যাবে কে বলতো? তার থেকে বাদ যাবে 0। দেখো তো বুঝো কিনা? 0টা কিন্তু এসিম্পটোটিক লাইন। 0 দিয়ে ওয়াই অক্ষটা যেটা যাচ্ছে এটা কিন্তু অসীমতট রেখা, কারণ কোসেকের গ্রাফটা এটাকে কখনো স্পর্শ করবে না, মানে ইনফিনিটি গিয়ে স্পর্শ করবে আমরা ধরি। ক্লিয়ার সবাই? রেস্ট্রিক্টিং ডোমেইন ইনভার্স, এখান থেকে কোসেক ইনভার্স, তার জন্য ডোমেইন, তার জন্য রেঞ্জ। সো এখান থেকে রেঞ্জ হয়ে যাবে -π/2 থেকে +π/2 except 0, আর ডোমেইন হয়ে যাবে -∞ to -1, 1 থেকে ইনফিনিটি। এবং এখান থেকে যদি আমরা তাদের গ্রাফটা ড্র করে নিই, ইনভার্সের গ্রাফটা, তাহলে দেখো ইনভার্সের গ্রাফটা আসবে ওকে, এখানে একটা ট্রিক্স আছে। এই ইনভার্সের গ্রাফটা আঁকার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা আমরা আবার একটু এঁকে নিব। যেমন কোসেক এক্স ড্র করার জন্য আমরা সাইন এক্স এঁকে নিচ্ছিলাম, ঠিক তেমনই কোসেক ইনভার্স আঁকার জন্য আমরা সাইন ইনভার্স এঁকে নিচ্ছি। মানে এটা জাস্ট একটা ট্রিক, এটা করে হচ্ছে খুব সহজে আঁকা যায়। মনে করো এরকম, এতটাও না, ধরো এরকম, তাহলে সেক্ষেত্রে কি আসবে? এই যে এই ক্ষেত্রে এটার মূল গ্রাফটা চলে আসবে যেখানে যেখানে এক্স্যাক্টলি সাইন শেষ হয়েছে। হুম, যেখানে এক্স্যাক্টলি সাইন শেষ হয়েছে ওখান থেকে শুরু, আস্তে আস্তে কমতে 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 এই দিক বরাবর, আর এটা যেখানে শেষ হয়েছে ওখান থেকে আবার শুরু, এবং এক্স্যাক্টলি এরকম। এখান থেকে চট করে জাস্ট খালি তুমি এটা অফ করে দাও, এই যে, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবা এটাই হচ্ছে এফ ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর গ্রাফ, কোসেক ইনভার্স এক্স এর মূল গ্রাফ। দেখো -π/2 থেকে +π/2, মাঝে জিরো, জিরো এই মানটা আসে না, এবং দেখো এই যে জিরোর এই লাইনটাতে এসিম্পটোটিক। ক্লিয়ার সবাই? সবাই বুঝছি? কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। এখানে আমি টোটাল 3টা গ্রাফ দেখাইলাম, বাকি 3টা তোমরা করে আগামীকালকে হচ্ছে নিয়ে আসবা। আগামীকাল অফলাইন ক্লাস, আগামীকালকে হচ্ছে অবশ্যই বাকি 3টার গ্রাফ তোমাদের খাতার মধ্যে হচ্ছে থাকবে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের প্রথম টপিক, সেটা হচ্ছে ডোমেন, রেঞ্জ এন্ড গ্রাফ। এবার আসবো হচ্ছে দ্বিতীয় টপিক। এইগুলো দিয়েই আমরা স্কেচিং এর কয়েকটা জিনিস বা একটা জিনিস প্রপার্টি আমরা এখান থেকে একটু লিখবো। তাহলে আসো দ্বিতীয় টপিকে আমরা যাই। এখনের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যদি ইনভার্স ফাংশন মাইনাস হয় তখন কি হবে, অর্থাৎ এফ ইনভার্স মাইনাস এক্স কি হবে সেটা। তাহলে প্রথমে আসো আমরা লিখি এক সাইন ইনভার্স, সাইন ইনভার্স মাইনাস এক্স cosec inverse minus x tan inverse minus x
cos inverse minus x sec inverse minus x cot inverse minus x. ওকে, এখন নর্মালি দেখতে মনে হচ্ছে যে স্যার যা আছে তাই হচ্ছে ডিরেক্ট আমরা লিখে দিব, কিন্তু না, এখানে একটু মারপেচ আছে, ঝামেলা আছে। তো এটা বোঝার জন্য এমনিতে প্রমাণ দেওয়া যায়, বাট আমরা একদম গ্রাফিক্যাল প্রমাণটা দিব। গ্রাফ দিয়ে প্রমাণ দিলে কোনো ধরনের কথাবার্তা আর থাকে না। এটা প্রমাণ দেওয়ার জন্য প্রথমে আমরা সাইন ইনভার্সের জন্য কাজ করব। কিন্তু একটা জিনিস মনে রাখবো, ডোমেইন, আই মিন এক্স, হ্যাঁ, ডোমেইনকে -1 দ্বারা গুণ করলে ওয়াই এর সাপেক্ষে ঘুরে যাবে। আর রেঞ্জ, আই মিন ওয়াই কে -1 দ্বারা গুণ করলে এক্স এর সাপেক্ষে ঘুরে যাবে। এই দুটা লাইন একটু মনে রাখবা। এটা একদম স্কেচের জন্য একদম ফাউন্ডেশন। এটা তাহলে প্রথমে আসো, আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে ধরো একটা ফাংশন আমি ধরলাম y1, সরি, একটা ফাংশন ধরলাম y1 ইজ ইকুয়াল টু ধরো সাইন ইনভার্স এক্স। তুমি আমাকে এটা গ্রাফ রেখে দিবা। ওকে ফাইন, তুমি বললা যে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ হচ্ছে এই এইরকম কিছু একটা সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। ওকে, ভালো কথা। নেক্সট আমি এখান থেকে বললাম ধরো ওয়াই টু হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স। আমি তোমাকে এটা গ্রাফ রাখতে বললাম। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে অনেকটা এরকম না, যে ওয়াই টু হচ্ছে -y1, ব্যাপারটা এরকম। তার মানে ওয়াই1 এর ভ্যালুটাকে বা রেঞ্জটাকে আমরা কি করলাম, আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করছি। তাহলে যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে যেন কি হয় চিত্রটা, রেঞ্জকে যদি ওয়াই দ্বারা গুণ করি, এক্স এর সাপেক্ষে ঘুরে যাবে। এক্স এর সাপেক্ষে ঘুরে যাবে মানে কি? ঘুরে যাবে মানে হচ্ছে এটা যদি এক্স হয়, তাহলে মনে করো এই যে লাইনটা, এই লাইনটা ঘুরে যাবে, ঘুরে এই পাশে চলে আসবে, মানে তখন হয়ে যাবে এরকম। যেটা ছিল মনে করো এইরকম, সেটা হয়ে যাবে এইরকম। তার মানে এক কথায় গ্রাফটা কিরকম হয়ে যাবে? গ্রাফটা হয়ে যাবে এই, দেখো তো বুঝো কিনা, এই যে এরকম, তখন গ্রাফটা এরকম চলে আসা উচিত। ইয়েস স্যার। এই যে এবার আসো হচ্ছে আমি y3 একটা ফাংশন নিলাম, সেটা নিলাম হচ্ছে সাইন ইনভার্স মাইনাস এক্স। এটা দিয়ে আবার আমরা কি বুঝাইলাম? এটা দিয়ে বুঝাইলাম ডোমেনকে আমরা মাইনাস দ্বারা হচ্ছে গুণ করতেছি। দেখো, মূল ফাংশন কিন্তু আমার এখানে, মূল ফাংশন এটা। একবার এটাকে আমি রেঞ্জটাকে মাইনাস দ্বারা গুণ করতেছি, তো আরেকবার ডোমেনটাকে মাইনাস দ্বারা গুণ করতেছি। তো আমি যদি ডোমেনটাকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কত আসতেছে এরকম। দেখো, ডোমেনকে যদি তুমি মাইনাস দ্বারা গুণ করো, তাহলে তোমার ওয়াই এর সাপেক্ষে ঘুরে যাবে। এখন ওয়াই এর সাপেক্ষে ঘুরবে মানে কি? যেটা যাচ্ছিল এরকম, সেটা হয়ে যাবে এরকম। যেটা যাচ্ছিল এরকম, সেটা হয়ে যাবে এরকম। তার মানে আদতে, আদতে তুমি কিন্তু এরকমই একটা গ্রাফ পাচ্ছ, তাই না? দেখো তো, ওয়াই এর সাপেক্ষে কি তাই পাচ্ছ না বলো তো? ওয়াই এর সাপেক্ষে যখন ঘুরে যাচ্ছে, কি বুঝতেছো? ইয়েস স্যার। আচ্ছা স্যার, ওকে, মানে কি প্রমাণ করার চেষ্টা করছি এখানে? এই যে প্রমাণ হয়ে গেছে। এটাই তার এটাই। মানে, তার মানে আদতে আমি এটা বলতেই পারবো যে এই ওয়াই টু এর মান যা, আর ওয়াই থ্রি এর মান তাই। অর্থাৎ এই দুইটা গ্রাফ দেখো হুবহু সেম।
তাহলে আমি এখান থেকে এই স্টেটমেন্টটা দিতে পারবো না যে সাইন ইনভার্স মাইনাস এক্স যেই কথা মাইনাস সাইন ইনভার্স এক্স একই কথা। দেখো তো কি, তাই না? ইয়েস। হুম। তার মানে এখানে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল সাইন ইনভার্স মাইনাস এক্স, তো আমি ডিরেক্ট লিখতে পারবো মাইনাস সাইন ইনভার্স এক্স, এবং সেটা কি, সেটাও পরিপূর্ণভাবে সাইন ইনভার্স এক্স এর সম্পূর্ণ ডোমেনের আন্ডারে এই জিনিসটা সম্ভব। সাইন ইনভার্স এক্স এর ডোমেনের কথা মনে আছে? কত থেকে কত ছিল তার ডোমেন? -1 আর থেকে +1, তাই ও না? স্যার, ইয়েস। সো এই -1 থেকে +1 ডোমেনের আন্ডারে সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স। ক্লিয়ার সবাই? কজ ইনভার্স এক্স এর কি এটা খাটবে? কজ ইনভার্স কজ পায়ের মান তো -1 তখন। আচ্ছা আসি দেখি তাহলে কজের ক্ষেত্রে কি হয়। দেখো আমি কিন্তু আহ সাইনের পর পরেই কোসেক লিখছি, সাইনের পরে কজ লিখি নাই। খেয়াল করছো? এই তিনটা একরকম, এই তিনটা একরকম, প্রপার্টির দিক থেকে এই তিনটে একই ফলাফল দেয়, এই তিনটে একই রকম ফলাফল দিবে। তাহলে আমি এখানে এই যে কজ ইনভার্সটা এটা চেক দিব। আসো সেম ওয়েতে চেক দিব, একদম গ্রাফ দিয়ে দেখলে খুব ভালো বোঝা যায়। ধরো আমি বললাম কজ ইনভার্স এক্স, নাও আমি তোমাকে কজ ইনভার্স এক্স এর গ্রাফটার একটু ডেমো এঁকে দিলাম। মনে করো এই তো, তাহলে এই, এটা হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স এর গ্রাফ। নেক্সট এখন আমার কি দরকার, আমি এখান থেকে y2 নিলাম মাইনাস কজ ইনভার্স এক্স। এখন যখনই আমি রেঞ্জের মধ্যে মাইনাস দিচ্ছি তখন সে কি করবে, এক্স এর সাপেক্ষে ফ্লিপ করবে, মানে উল্টাই যাবে। তাহলে এক্স এর সাপেক্ষে উল্টাইলে কি আসে দেখি। খেয়াল করো, যেটা ছিল এই যে এটা ছিল এক্স, এক্স এর সাপেক্ষে উল্টাবে। উল্টাবে মানে কি? উল্টাবে মানে হচ্ছে এইখানে যে ভ্যালুটা ছিল, ধরো এটা π/2, তাহলে এটা এখন নিচে নেমে আসবে। যেই গ্রাফটা যেই গ্রাফটা এইভাবে যাচ্ছিল সেই গ্রাফটা এখন এইভাবে যাবে। যে গ্রাফটা এইভাবে যাচ্ছিল সেই গ্রাফটা এখন এইভাবে যাবে। দেখো বুঝো কিনা? তার মানে আদতে আদতে এইরকম একটা গ্রাফ পাওয়া উচিত আমাদের এক্স এর সাপেক্ষে। হুম, এক্স এর সাপেক্ষে ফ্লিপ করতেছে, এক্স এর সাপেক্ষে কি করতেছে, ফ্লিপ করতেছে। তাহলে ভ্যালুগুলি ঠিক সেভাবেই চেঞ্জ হবে। তার মানে ঘটনাটা এরকম। দেখো বুঝো, এখানে যে ভ্যালুটা ছিল সেটা আগের মতোই আছে, এখানে যে ভ্যালুটা ছিল এখানে যে ভ্যালুটা ছিল সেটা এখন নিচে নেমে আসবে, এখানে যে ভ্যালুটা ছিল সেটাও নিচে নেমে আসবে। এটা হচ্ছে আমাদের মাইনাস কজ ইনভার্স এক্স এর গ্রাফ। এবার আসি হচ্ছে, যদি আমি তোমাকে বলি y3 একটা ফাংশন নাও, ধরো কজ ইনভার্স মাইনাস এক্স, তখন মূল গ্রাফ তো এটা, কি চেঞ্জ আসা উচিত, যেহেতু আমি ডোমেনের মধ্যে দিছি তাহলে ওয়াই এর সাপেক্ষে মানে এটার সাপেক্ষে গ্রাফটা ফ্লিপ করবে। কিভাবে ফ্লিপ করবে? যেটা এভাবে যাচ্ছিল তাহলে আদতে এখন সেটা এভাবে যাওয়া উচিত, যেটা এভাবে যাচ্ছিল সেটা এখন এভাবে যাওয়া উচিত। তার মানে ঘটনাটা হচ্ছে এইরকম একটা গ্রাফ পাওয়া উচিত, তাই না? তাহলে আসো আমরা এই গ্রাফটা ড্র করি। এই, তাহলে এখন ফ্লিপ করলে এইরকম কিছু একটা পাবো। এই যে এরকম কিছু একটা পাবো। এটার ভ্যালু ছিল -π/2, এটা ছিল -π, এটা ছিল মনে করো 0, এইটা হচ্ছে π/2, আর এইটা হচ্ছে পাই। এখন সমস্যাটা কি হয়েছে দেখো, আগে এই দুইটা খুব সহজেই ইকুয়াল হয়ে গেছিল, কিন্তু এখন কি তোমার এই গ্রাফ দুইটা দেখে মনে হচ্ছে যে এই দুইটাকে তুমি ইকুয়াল লিখতে পারবা আসলে? অবশ্যই না, এই দুইটা এখনো কি হয়নি, ইকুয়াল হয়নি। কিন্তু একটা জিনিস এসে, এটার প্যাটার্ন আর এটার প্যাটার্ন সেম,
শুধু কিসের ডিফারেন্স? ভ্যালুতে ডিফারেন্স। কতটুকু ডিফারেন্স? এটা -π/2 থেকে জাম্প করে π/2 তে গেছে। তার মানে এটা যদি আমার -π/2 হয়, তাহলে এখান থেকে এখানে টোটালটা হচ্ছে পাই। তার মানে আমি কি এটা বলতে পারবো, এই অংশটার সাথে আমি যদি একটা প্লাস পাই অ্যাড করে দিই, তখন আমি আসলে এই গ্রাফটা পাবো। দেখো শিফটিং, ওই যে তোমরা ফাংশনে যেটা পড়ছিলা, আমরা এখানে কি করতেছি, ভার্টিক্যালি শিফট করতেছি টোটাল ভ্যালুটার সাথে, কারণ তুমি রেঞ্জকে মাইনাস দ্বারা গুণ করছো। তাহলে রেঞ্জের সাথে তুমি যদি প্লাস পাই করে দাও, তখন কি হবে, এই মাইনাস পাই আর প্লাস পাই মিলে কত হবে, 0। তার মানে এই পয়েন্টটা তখন উঠে কোথায় যাবে, এখানে চলে আসবে। এই যে দেখো এখানে চলে আসছে। যেটা -π/2 ছিল, এটার সঙ্গে প্লাস পাই করো, তাহলে কত হবে, +π/2। তার মানে কি হবে, যেই ভ্যালুটা ছিল এখানে, এটা জাম্প করে এখানে চলে আসবে। এই যে যে এখানে চলে আসছে। যেটা ছিল 0, তার সাথে পাই যুক্ত করলে হয়ে যাবে পাই। মানে একদম উঠে কোথায় চলে যাবে, পাইতে চলে যাবে। তাহলে এই যে দেখো ছিল 0, এইখানে উঠে কোথায় চলে আসছে, পাইতে চলে আসছে। তোমরা কি বুঝতে পারছো গ্রাফটা? তাহলে আমরা কি আসলে এরকম কিছু লিখতে পারবো যে cos ইনভার্স -x, এটা আসলে মাইনাস cos ইনভার্স x এর সাথে একটা পাই যুক্ত করা। এটাকে তুমি রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো যে পাই মাইনাস cos ইনভার্স x, সেটা ভিন্ন কথা। কিন্তু cos ইনভার্স -x মানে হচ্ছে শুধু মাইনাস cos ইনভার্স x না, পাই মাইনাস cos ইনভার্স x, যেটা তোমাদের বই পুস্তকগুলোতে ভুল দেওয়া আছে। এবং এটা দিয়ে অঙ্কও করছে, অঙ্কও করে রাখছে, ভুল অঙ্ক করে রাখছে। এটা হবে পাই মাইনাস cos ইনভার্স x। তো বাকিগুলিও একইভাবে প্রমাণ করা যায়। আমরা এখানে আর সময় স্বল্পতার জন্য পুরোটা প্রমাণ করলাম না, কিন্তু আমরা ডিরেক্ট ডাটাটা লিখে দিই। এবং প্রমাণ করলে যে ইনভার্সের গ্রাফ আমি যেভাবে একে একে প্রমাণ করছি, এভাবেই তুমি প্রমাণ করতে পারবা। স্যার এবং এগুলো কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল ডোমেইনের মধ্যে কাজ করছে, তখন হচ্ছে এই ঘটনাগুলি ঘটতেছে। যেমন এটার প্রিন্সিপাল ডোমেইন কত ছিল, এটার প্রিন্সিপাল ডোমেইন ছিল যেখানে এক্স বিলংস টু -1 থেকে +1। এইরকম প্রিন্সিপাল ডোমেইনের মধ্যে থেকে এটা কাজ করবে। বলো। স্যার একটু সাইন ইনভার্স -6টা একটু আরেকবার বলবেন, বলো। মানে সাইন ইনভার্স -6টা একটু আরেকবার বুঝাই দেবেন। এই যে ধরো এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। জি স্যার। সাইন ইনভার্স -x মানেই হচ্ছে তুমি ডোমেনকে মাইনাস দ্বারা গুণ করছো, তাহলে ওয়াই এর সাপেক্ষে ফ্লিপ করবে। তাহলে ফ্লিপ করলে কি করবে, যেটা ছিল ও এইভাবে আচ্ছা, যাচ্ছিল, জি স্যার, সেটা চলে যাবে এইভাবে। যেটা এইভাবে নামতেছিল, সেটা হয়ে যাবে এইভাবে। তাহলে ফাইনালি আমরা এরকম পাবো, বুঝতে এরকম পারছি। পাবো। ওকে স্যার, এই পার্টটাতে কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন আছে? এই অংশটার মধ্যে, এতটুকুর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন? ওকে, আমি কিন্তু এখানে বারবারই বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল ডোমেইনের মধ্যে এই ঘটনাগুলি ঘটবে। বাকি ডোমেইনগুলি তোমরা তোমাদের খাতায় সুন্দর মতো হচ্ছে নোট ডাউন করে রাখবা। ওকে, এবার আসি হচ্ছে কম্পোজিট ফাংশনে। মানে আমাদের ইনভার্সের সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে যখন আমরা কম্পোজিট ফাংশনের জন্য হচ্ছে এই ঘটনাটা নির্ণয় করি, এই জিনিসগুলো আমরা বের করি। আচ্ছা, তো প্রথমেই এট ফার্স্ট আমরা এটার জন্য করি এফ এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। প্রথমে আমরা এই টাইপের ফাংশন গুলোর জন্য কাজ করব, ঠিক আছে। তো ফার্স্টে আসি হচ্ছে এখানে এক নম্বর আসি সাইন, সাইন ইনভার্স এক্স। 2 নম্বর কজ, কজ ইনভার্স এক্স। 10, tan ইনভার্স এক্স।
cot inverse x sec inverse x and cosec inverse x. ওকে, সো ফার্স্ট প্রথম যদি তোমারে জিজ্ঞেস করি, তোমার চোখ বন্ধ করে যেটা উত্তর হবে, তার সাইন ইনভার্স গেছে, কস ইনভার্স গেছে, এটাও গেছে, এটাও গেছে, এটাও গেছে, এটাও গেছে। তো স্বাভাবিকভাবে তোমার কাছে ব্যাপারটা এরকম। ওকে, ফাইন। ওটাতে আমরাও খুব বেশি একটা বাধা দিতেছি না। ইনভার্স ফাংশন অলরেডি তোমরা জানো। তুমি খালি আমারে বলো, এই ব্যাপারটাকে, এই অংশটাকে আমি যদি সে ধরে নেই এটা ওয়াই, কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই তো। তো আমি এখান থেকে just একটা করি তাহলেই হবে। আমি ধরো একটাকে ধরে নিলাম, এই অংশটাকে, এটাকে ওয়াই ধরে নিলাম। তখন এটা আসলে কি আসতেছে, এরকম না? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, একটা সরল রেখা। খেয়াল করছো? তাহলে আমি যদি এটা ড্র করার চেষ্টা করি, তাহলে বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে। তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যখন আমি বলবো, তখন স্বাভাবিকভাবেই তোমার কাছে মনে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স তো একটা সরল রেখা। তো এটা এরকম হওয়া উচিত। এটা সে এরকম হওয়া উচিত, কিন্তু আদতে এটা এরকম হবে না, এরকম নেওয়া যাবে না। কেন যাবে না সেটা আমি তোমাকে একটু বুঝাই দিছি। আমি আগে চিত্রটা একটু আঁকি। মনে করে এতটুকু। তুমি এবার একটু চিন্তা করো, আমরা ফাংশনে কথাগুলি বলে আসছিলাম যে কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে আমরা সবার আগে দেখব সব থেকে ভেতরের যে ফাংশন, তার ডোমেনের উপর আমরা নজর দিব। তাহলে বলো তো, সাইন ইনভার্স এক্স এর ডোমেন কত? -1 থেকে +1। ভেরি গুড। তাহলে অবশ্যই এই কম্পোজিট ফাংশনের ডোমেইনটা যদি আমি নিই, তাহলে সেটা -1 থেকে +1 এর মধ্যেই হইতে হবে, ঠিক? তার মানে তুমি যে স্ট্রেট লাইনটা পাচ্ছ, সেই স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট পোর্শনের ভিতরে। এই যে -1 থেকে +1, শুধু এতটুকুর আন্ডারে। এর বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি আপাতত জানোই না, ইনফ্যাক্ট কজ ইনভার্স, আমি যদি কজ ইনভার্স এর ডোমেনও চেক করি, সেটার ডোমেনও কত আসলে বলো তো? -1 থেকে +1। কজ ইনভার্স কজ ইনভার্সের ডোমেনও কি? -1 থেকে +1। তাহলে আমি কি বলতে পারবো এই টোটালটা অ্যাকচুয়ালি কাজ করতেছে when x belongs to -1 থেকে +1। দেখো তো, বুঝো কিনা? কারো কোনো আপত্তি আছে, কোনো ডাউট? সাথে সাথে জানাইতে পারো। আহ অপু, তুমি কি বুঝতেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। অপূর্ব, অপূর্ব, জি স্যার, বুঝতেছি। ওকে। রৌনক, স্যার বুঝতেছি কিছু। কিছুটা কোন জায়গায় স্যার বুঝতেছো না? না স্যার, বুঝতেছি, আসলে বুঝতেছি। স্যার ঠিক আছে, স্যার বলো। মাইনাস কজ ইনভার্স এক্স এর গ্রাফটা একটু আরেকবার দেখাবেন। মাইনাস কজ ইনভার্স এক্স, এই যে এটা তো কজ ইনভার্স। ইয়েস তো স্যার। তুমি যখন মাইনাস করতেছো মানে রেঞ্জ কে করতেছো। তো রেঞ্জ কে করা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে এটা ফ্লিপ করে। সো এক্স হচ্ছে এইটা। তো ফ্লিপটা কিভাবে করবে, জাস্ট এভাবে ইমাজিন করো। এই, তো এই এরকম হয়ে যাবে না? ইয়েস স্যার। এই 0। যে এটা, এই যে, এই যে এটা তো ধরো এক্স এর রেসপেক্টে হচ্ছে।
তো এই পয়েন্টের কোনো মুভ হবে না, দেখো এখানে যা এখানে তাই, এটা মুভ করবে না। মুভটা করবে কে? ও করবে। ও কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। ও উপরে ছিল, ও নিচে চলে আসবে। আর ব্যাপারটাকে এভাবে যদি চিন্তা করো যে ধরো আহ এই যে আস্তে 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 এই দিক থেকে ডাউনওয়ার্ড, তাহলে এইটা এই দিকে চলে আসে। এইটা আপওয়ার্ড ছিল, তাহলে এটা এই দিকে চলে আসে। কি বুঝছি? ইয়েস স্যার, বুঝতে পারছি এবার। ওকে, এবার আসি হচ্ছে আমি ইচ্ছাকৃত ভাবে এই পার্টটা নিয়ে কাজ করব আগে। দেখো তো, সেক ইনভার্স এক্স, এটারও যদি আমি ওয়াই ধরি তাহলে এটাও তো ওয়াই ইকুয়াল টু এক্সই আসে। মানে দেখো গ্রাফের কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, খেয়াল করে দেখো গ্রাফটার কোনো চেঞ্জ আসতেছে না। আছে, এই গ্রাফটারও চেঞ্জ আছে। চেঞ্জটা কি হচ্ছে সেটা একটু বুঝতে হবে। যে আমি এখান থেকে and এটাকে আমি ধরো নিলাম, and এটাকে নিলাম 45 ডিগ্রি। এটাও এটাও আদতে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, কিন্তু এটা গ্রাফটা হবে এইরকম। এটা গ্রাফটা হবে এইরকম, এই দিকে চলে যাচ্ছে, এটা এইদিকে চলে যাচ্ছে। এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে -1 থেকে +1। বলো, সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স এর ডোমেনটা অ্যাকচুয়ালি কি আসলে? সেক ইনভার্স এবং কোসেক ইনভার্স, এই দুটো ডোমেনের মধ্যে আসলে কি পড়তেছে? -1 থেকে 1 ওই পার্টটা বাদ যায়, ওই পার্টটা হচ্ছে বাদ যায়। খোলা ব্যবধান। সো আমরা এখান থেকে বলতেই পারি যে এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার এক্সেপ্ট -1 to +1। তার মানে এটা কাজ করতেছে, এটাও ওয়াই ইকুয়াল টু এক্স, এটাও ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, কিন্তু এটা কাজ করবে হচ্ছে -1 এর পর থেকে +1 এর পর থেকে। ঠিক আছে, এই এতটুকুর মধ্যে এটা কাজ করবে। এবার একটু চিন্তা করে দেখো, যখন তুমি এটার জন্য কাজ করো, এটার ডোমেন কি? অল রিয়েল নাম্বার না? ট্যান ইনভার্স এবং কট ইনভার্সের অল রিয়েল নাম্বার না? তার মানে তুমি যখন এটার জন্য ড্র করবা তখন আসলে কি হইতেছে বলো তো? অল রিয়েল নাম্বার মানে, ভালো করে দেখো এই দুইটা চিত্রের দিকে তাকাও, দুইটা চিত্র জাস্ট এক করে দাও, তাহলেই একবারে একটা স্ট্রেট লাইন চলে আসে না বলো তো? এই দুইটা চিত্রকে তুমি যদি জাস্ট একসাথে করে দাও, এখানে মিলেই দিই, এভাবে দিই। তো এই দুইটা চিত্রকে তুমি যদি জাস্ট খালি এই যে এই যে এই দুইটাকে জাস্ট তুমি একসাথে একত্রে করে দাও, অর্থাৎ একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। এই দিকে যাবে +ইনফিনিটি, এই দিক থেকেও হচ্ছে -ইনফিনিটি, সবাই আসবে পুরোটা। এই দুইটা অংশকে জাস্ট একসাথে করে দিলে, তাহলে এফ ইনভার্স এক্স এই প্যাটার্নে যদি থাকে, তখন তখন সর্বদাই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এই আকারের একটা গ্রাফ পাবো, এই আকারের একটা গ্রাফ পাবো, যদি আমি প্রিন্সিপাল ডোমেইনের মধ্যে কাজ করি। এই কথাটা বুঝছো কিনা বলো? বাইরে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ভেতরে তার ইনভার্স। বাইরে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ভেতরে তার ইনভার্স যদি হয়, তবে আমরা সবসময় একটা সরল রেখার গ্রাফ পাবো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এরকম একটা গ্রাফ পাবো। তো এই গ্রাফটা, এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এই গ্রাফটা আমরা পাবো প্রিন্সিপাল ডোমেনের মধ্যে। সাইনের বলি, কজের বলি, ট্যান কট যারই বলি না কেন, তার প্রিন্সিপাল ডোমেনের মধ্যে আমরা এই আকারের গ্রাফ পাবো। তাহলে এরপর থেকে যদি কখনো তোমরা এরকম পাও, মনে করো সাইন সাইন ইনভার্স, সাথে সাথে তুমি এক্স লিখতে পারবা না? আমি যদি বলি, আমি যদি বলি কথার কথা, ধরো আমি যদি বলি সাইন
সাইন ইনভার্স বল্টু। তাহলে অ্যান্সার কি হবে বলো? বল্টু। এখন থেকে এটা আমরা লিখতে পারবো, কারণ এটা আমরা প্রপার্টি হিসেবে দেখে ফেলছি। কার কোনো জিজ্ঞাসা আছে? কোনো ধরনের আস্কিং? আচ্ছা, এবার এবার একটু আহ কঠিন একটা topic। একটু কঠিন, বেশি কঠিন না, হালকা। স্যার প্রথমে আসি, হ্যাঁ বলো। স্যার রেকর্ডিংটা ক্লাস শেষে একটু প্রোভাইড করে দিয়ে দেন স্যার একটু। ওটা তো ক্লাসটাকে শেষই তো হবে, ক্লাসই তো শেষ হয়নি রে বাবা। আচ্ছা, তো এবার আসি এখান থেকে। যদি তোমাকে এরকম বলা হয় উল্টাটা, এফ ইনভার্স এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, যদি এই প্যাটার্নটা দেওয়া হয় তখন কি করবা? এটার সাথে সাথে চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন চলে আসে। স্যার যে এখানে স্যার, ডোমেন কোন হবে না স্যার একটা? আরেকবার বলো। এখানে তো ডোমেন কোন হবে। ডোমেনটা কোন হবে, ঠিক আছে, সবই। তবে আরো কিছু ব্যাপার আছে। এটা হওয়ার সাথে সাথে একটা পপুলার কোশ্চেন অ্যারাইজ করে। যেমন স্টুডেন্টের খুব কমন একটা কোশ্চেন থাকে যে স্যার সাইন সাইন ইনভার্স এক্স আর সাইন ইনভার্স সাইন এক্স, এই দুইটা কি স্যার ইকুয়াল নাকি আনইকুয়াল? এটা একটা কমন কোশ্চেন থাকে স্টুডেন্টের মাঝখানে, ঠিক আছে, এবং এটা খুব ভালো, মানে এইটার ইন্টারপ্রিটেশনটা এটা শেখা উচিত সবারই। আসলে আমরা এটা, এই যে এই টপিকটা আর এই পড়াইলেই বুঝে বিষয়টা যাও। কি সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হইলে মানে যে মানে যে থিটার স্বাভাবিক না ওইটা? না 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 না, এখন যে টপিকটা পড়াচ্ছি এই টপিকটা তোমার আহ তোমাদের লেভেলে তো কোনো বই আলোচনা করেই নাই, শুধুমাত্র আইআইটি তেই হচ্ছে এটা থেকে কোশ্চেন আসছে। বুয়েটে যে কোনো সময় যেহেতু কপি মারে, যে কোনো সময় আসবে। বাট এই টপিকটা জানার পরে তোমার মানে ভয়ও হবে, আবার ভালোও লাগবে, মিক্সড। কথা হচ্ছে স্যার ভয় লাগবে কেন? ওই যে আমি একটা কথা বলছিলাম যে ইনভার্স ফাংশন যে ডিটেলসে জানে, সে কোনো সময় একটা ইনভার্স লিখতে গেলে তার ভয় লাগবে। আমি ট্রিগোনোমেট্রিক ইনভার্সের কথা বলতেছি, অ্যালজেব্রিক বা লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল ইনভার্স না, ট্রিগোনোমেট্রিক ইনভার্স। তুমি যে কোনো সময় দপ করে একটা ইনভার্স লিখে ফেলবা, এটা আসলে হয় না। আমরা হয়তো ক্যালকুলাসে অহরহ অঙ্ক করতেছি, এগুলি মাথায় চিন্তা না করি, হ্যাঁ এটা একটা ঠিক আছে, আমরা আসলে মেথড শিখতেছি, সেজন্য হয়তো বা চিন্তাগুলি আনতেছি না। কিন্তু এই চিন্তাগুলো বা এই কন্ডিশন গুলোর আন্ডারে যদি রেখে তোমাকে ডিফারেন্সিয়েশন করতে দেওয়া হইতো, তাহলে খুব খবর হয়ে যেত তোমার আমার। তো দেখো, এই যে টপিকটাকে ভালো করে বুঝো। প্রথমেই আসি হচ্ছে, আমি এখানে এটা নিয়ে আলোচনা করতেছি, হোয়াট ইজ সাইন ইনভার্স সাইন এক্স। তো তোমরা যদি প্রথমে আমি জিজ্ঞেস করি যে সাইন ইনভার্স সাইন এক্স, তো অ্যান্সার হচ্ছে এক্স। ওকে ফাইন, অ্যান্সার এক্স। এবং এটা কিভাবে হয় এটা আমরা ব্যাখ্যা দিতে পারি। কিরকম ব্যাখ্যা দেওয়া যায়? ছোট করে করে যদি আমরা ব্যাখ্যা দিই তাহলে এরকম দেওয়াই যেতে পারে যে স্যার, আমি যদি বলি যে সাইন 30 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। ওকে, এবার আমি উভয় পক্ষে সাইন ইনভার্স নিলাম। কি নিলাম? সাইন ইনভার্স। তো উভয় পক্ষে আমি নিলাম সাইন ইনভার্স সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। ক্যালকুলেটর যদি আমি প্রেস করি তাহলে সাইন ইনভার্স হাফের মান আসবে কত? 30 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ওকে, তার মানে আমি সহজে বোঝার জন্য এটা বলতে পারি যে এটা যা ছিল এটা তাই আসছে। তার মানে এটা যা ছিল এটা তাই আসছে, এরকম এরকম বলা যেতেই পারে। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমরা এই কথাটা বলি যে একেবারে ভেতরের ফাংশন, এটা তো একটা কম্পোজিট ফাংশন, তো একেবারে ভেতরের ফাংশনের ডোমেইনটাই হবে হচ্ছে এইটার ডোমেইন, আমরা এই কথাটা বলি, তাই তো? তাহলে সেই হিসেবে তোমরা আমাকে বলো যে এটার ডোমেইন কি হওয়া উচিত? বলো বলো, এটার ডোমেইন কি হওয়া উচিত? অল রিয়েল নাম্বার। ডোমেইন হওয়া উচিত
all real number. সাইন ইনভার্স তো অল রিয়েল নাম্বার কি সংজ্ঞায়িত? সাইন ইনভার্স অল রিয়েল নাম্বারের সংজ্ঞায়িত কি না? আচ্ছা, কেন এরকম কি পাবা যে অসংজ্ঞায়িত? দেখাতে পারবা? একটা ভ্যালু নিয়ে চেক করে দেখো তো। ও আচ্ছা, না না। এই তো স্যার, কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আচ্ছা স্যার, সাইন হ্যাঁ, ইনভার্স, এক্স এর ডোমেন কত? -1 থেকে 1 না? অবশ্যই। স্যার তাহলে কেমনে হলো? তাহলে এই কারণে হইলো, কারণ সাইন এক্স এর যেটা রেঞ্জ, সেটা -1 থেকে +1 এর মধ্যেই থাকে। ও হ্যাঁ হ্যাঁ, খেয়াল একটু ঘুরে ফিরে ইয়াই হয়ে যাবে। খেয়াল করছো? এখানে মিস্ট্রি আছে, বিপজ্জনক মিস্ট্রি আছে। সো এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার হওয়া উচিত নর্মালি। এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার হওয়া উচিত। আচ্ছা, কিন্তু এটার ডোমেন মাইনাস, এটার ডোমেন অল রিয়েল নাম্বার না। এটার ডোমেন অল রিয়েল নাম্বার না। এটার ডোমেন কি স্যার? এটার ডোমেন হচ্ছে -π/2 থেকে +π/2। এবার তোমার মনের প্রথম প্রশ্ন, স্যার কেন? এর বাইরের কোনো ভ্যালু যদি আমি দেই, তাহলে কি সে আমাকে এই মানটা দিচ্ছে না? কারণ আমরা ডোমেন বলতে কি বুঝি স্যার? আমরা তো এটাই বুঝি যে ডোমেনের বাইরে কিছু দিলে সে মান আর দিবে না। ব্যাপারটা তো আমরা তাই বুঝি। কিন্তু আমি যদি এর বাইরে, ধরো এর বাইরে কি আমি কত দিলাম? ধরো 2π দিলাম, কথার কথা। তো sin 2π মান, ধরো সাইন ইনভার্স sin 2π, ক্যালকুলেটর প্রেস করে দেখো, মান আসবে। মান কিন্তু আসবে, কি তাই না? মান আমার আসতেছে না? রেস্ট্রিক্টিং ডোমেনের বিষয়টা আসতেছে। এখানে আমি রেস্ট্রিক্টিং ডোমেন আনলাম, কিন্তু প্রশ্নটা তো এটাই, যে এতদিন ধরে আমরা শিখে আসতেছি কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে সব থেকে ভেতরের ফাংশনের ডোমেনটাই নেই। একটু আগেও আমরা একই কাজই করছি। তাহলে এখানে এসে কি হইলো, যে যাতে করে আমাকে -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকতে হবে, এর বাইরে নড়চড় করলে প্রবলেম হবে। এটা আমরা বুঝবো। তো আহ আচ্ছা, আমরা এক্স্যাক্টলি কয় মিনিট সময় পাবো একটু বলো তো? 10 মিনিট পাবো? কারণ এটা শেষ করতে 10 মিনিট লাগবে অ্যাটলিস্ট। পাওয়া যাবে মনে হয়, পাইতে ধরেন। ওকে, একটু তাড়াহুড়ো করি। তো প্রথমে আসি হচ্ছে, আমরা এটা বুঝাবো একদম 4টা কোয়াড্রেন্টে কোণ নিয়ে নিয়ে, একদম ধরে ধরে সবগুলি কোয়াড্রেন্টে আমরা কোণ নিয়ে নিয়ে ধরে ধরে বুঝাবো প্রুফ। তো প্রথমে কেস 1। আমি ধরে নিলাম যে ধরো এক্স বিলংস টু 0 থেকে π/2। আচ্ছা, আমি একটা ব্যাপার আগেই বলে নিই। কেউ হচ্ছে এটা প্যাচ ধরতে যায় না যে স্যার π/2 একবার কেস 1ও ধরলেন, π/2 কেস 2তেও ধরলেন। যেগুলো হচ্ছে আমাদের অক্ষীয় মান, অক্ষীয় মান বলতে ঘূর্ণায়মান রশ্মিটা অক্ষের সাথে মিলে যে কোণটা উৎপন্ন করে, সেটাকে আমরা অক্ষীয় মান বলি। তো অক্ষীয় মান নিয়ে আমাদের এখানে কোনো মাথা ব্যথা নাই। অক্ষীয় মান কি কি আমি ডিরেক্ট বলি: 0, 90, 180, 270, 360। এই ভ্যালুগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মানে এগুলো ডিরেক্ট। হ্যাঁ, এগুলি প্রান্তীয় মান, এগুলি অটোমেটিক চলে আসবে। তো প্রথমে এক্স এর মান আমি এরকম কিছু একটা রাখবো। তো সেই হিসেবে তোমার ইচ্ছা মতো তুমি আমাকে একটা এক্স কল করো, মানে একটা এক্স নাও। তাহলে কত নিবা এখান থেকে? ধরো সে আমি নিলাম, ধরি x = π/6, এরকম নিলাম। তো x = π/6, তাহলে এখান থেকে মানটা কত আসবে? ক্যালকুলেট করো, লেটস ক্যালকুলেট। তো আমি নিলাম সাইন ইনভার্স sin π/6, তাহলে এটার মান কত আসতেছে? সাইন ইনভার্স sin π/6 মানে sin 30 মানে হাফ, তার মানে আসতেছে π/6। ওকে ওকে, আমি এটাকে মনে মনে ওয়াই ধরে নিই। এটাকে আমি ওয়াই ধরে নিলাম। তাহলে তাহলে আমি π/6 ধরে নিছিলাম, π/6ই পাইছি। দেখো তো ঘটনাটা এরকম হয়েছে না? এখানে এখানে ফাংশনটা y = x এই আকারে কাজ করতেছে। কোনো আপত্তি আছে তোমার? 0 থেকে π/2 এর মধ্যে, 0 থেকে π/2 এর মধ্যে y = x। আমি যদি একটা চিত্র আঁকতে চাই, তাহলে আমি এরকম একটা ফিগার পাবো। তোমাদের কিন্তু এটা সম্পর্কে একটা আইডিয়া দিছিলাম আমি। এই যে এখানে কিন্তু আইডিয়া দিছিলাম y = x। এটা বুঝছো কিনা সবাই একটু বলো, কুইক কুইক।
এই যে y ইজ ইকুয়াল টু এক্স, এটা বুঝছি সবাই? কেস টু, সেখান থেকে আমরা ধরে নিলাম x বিলংস টু পাই বাই টু থেকে পাই, এবং ধরে নিচ্ছি x ইকুয়াল টু কত নেওয়া যায়, কত নেওয়া যায় বলো তো? 150 ডিগ্রি নেই, 5 পাই বাই 6, 5 পাই বাই 6। তাহলে এবার y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 5 পাই বাই 6। ওকে, এবার এখান থেকে বলো তো সাইন ইনভার্স হাফ। তুমি তোমার ক্যালকুলেটরে যখন প্রেস করবা তখন কিন্তু সে তোমাকে 5 পাই বাই 6 দিবে না, সে তোমাকে দিবে 5/6 মানে 30 ডিগ্রি। তাহলে দেখো এখন কিন্তু তুমি ডিরেক্টলি ডিরেক্টলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লিখতে পারতেছো না, পারতেছো? এখন কিন্তু তুমি ডিরেক্টলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লিখতে পারতেছো না। ভালো করে দেখো, এখন কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আসতেছে না। খেয়াল করছো কি সবাই? ইয়েস স্যার, y ইকুয়াল টু পাই তাহলে হ্যাঁ, তার মানে এখানে সামথিং মানে কিছু একটা মিসিং, তাই না? এটার সাথে কিছু একটা মিসিং, যে কি আহ কিছু জন্য মনে হইতেছে স্যার অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে, হ্যাঁ, বা সাবট্রাক্ট করতে হবে, এরকম কিছু না। সে আমি আমি যদি ধরি ধরো পাই, তো আমার 5 পাই বাই 6 আনতে হবে। তো আমি যদি বলি যে দিস ইজ পাই মাইনাস পাই বাই 6, কত আসছে দেখো তো? 5 পাই বাই 6 আসছে না? 5 পাই বাই 6 আসছে না? তো আমি বলতে পারবো যে এটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করতেছে, ওয়াই ইকুয়াল টু পাই মাইনাস এক্স। কোন বাউন্ডারিতে? পাই বাই 2 থেকে পাই, এই বাউন্ডারির মধ্যে এটা কাজ করতেছে পাই মাইনাস এক্স এই আকারে, এই লাইন দিয়ে কাজ করতেছে। ক্লিয়ার? নেক্সট, কেস নাম্বার 3, আমি সেট করে নিলাম এক্স বিলংস টু, স্যার, তাহলে অসংখ্য ঢাল একক বিশিষ্ট রেখা পাওয়া যাবে, মানে যেগুলো ছেদ করতে করতে যাবে, এরকম টাইপের অবস্থা হবে। ঠিক বুঝলাম না, আরেকবার। স্যার তাহলে মানে এই জিনিসটা এরকম হচ্ছে না, y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু পাই মাইনাস এক্স, y ইকুয়াল টু 2 পাই মাইনাস এক্স, 3 পাই মাইনাস এক্স, 4 পাই মাইনাস হুম, এক্স। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে আসতেছি আমরা, আমি তো আগেই বলছি যে একটা কোয়াড্রেন্টের মধ্যে আমরা নিয়ে আসতেছি, যাতে করে পরবর্তীতে এটা আমি ব্যাখ্যা করতে পারি। সে এখান থেকে আমি একটা ভ্যালু নিলাম, কত নেওয়া যায়, কত নেওয়া যায়, ধরো 180 থেকে বড়, 270 থেকে ছোট। 11 পাই বাই 6 আসছে কিনা দেখো তো, বা 7 পাই বাই 6। সেভেন পাই 11 বাই মনে হয় সিক্স বেশি হয়ে যাবে। ইলেভেন পাই সেভেন বাই পাই বাই সিক্স সিক্স বেশি হয়ে যাবে। 7 পাই বাই 6 নিলাম। সেম আবার আমি নিলাম, এটা একটু আমাকে ক্যালকুলেট করে দাও তো যে সাইন 7 পাই বাই 6 কত আসতেছে? মাইনাস হাফ খুব সম্ভবত। -হাফ। তো এটা কত দিবে? -পাই বাই 6 এরকম দিবে, তাই তো দেওয়া উচিত। এবং এটাও কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে না, খেয়াল করে দেখো, ইয়েস স্যার, এটাও ওয়াই ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস হচ্ছে না। তো এটাও কত হচ্ছে? এটাও এই লাইন দিয়েই যাচ্ছে। তো এটা যে এরকম যাচ্ছে আপনি কেমনে বুঝলেন সেটা আমি পরে শেখাবো, এটা আমি কেমনে বুঝছি। বাট দেখো, তুমি ক্যালকুলেট করে দেখো চাইলে, যে ওকে ওয়াই পাই মাইনাস এক্স এর ভ্যালু নিয়েছিলাম হচ্ছে 7 পাই বাই 6। দেখো ক্যালকুলেট করলে 7 পাই 6, এই যে -পাই বাই 6, দেখো আসছে। তো তার মানে এইখানে মানটা কাজ করতেছে পাই মাইনাস এক্স এই আকারে। লাস্ট আর এই একটা কেস, সো আমি যদি বলি কেস নাম্বার 4, এখান থেকে আমি যদি বলি এক্স বিলংস টু 3 পাই বাই 2 থেকে একদম 2 পাই পর্যন্ত আমি যদি নেই, এবং এখান থেকে আমি একটা ভ্যালু ধরে নিই, তাহলে কত ধরে নিব, কত ধরে নেওয়া যায় বলো তো? 13 পাই বাই 6 থাকবে এটার ভিতরে? হুম, না, 13 পাই বাই 6 স্যার বড় হয়ে যাবে তো, মানে 2 পাই, তাহলে 11 তাহলে পাই। 11 বাই 6 থাকবে। ইয়েস স্যার। তো y ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন 11 পাই বাই 6, সাইন 11 পাই বাই 6 এর মান কত?
মাইনাস হাফ মাইনাস হাফ। মাইনাস হাফ। তো যখন এটা ক্যালকুলেট করতেছি আবার কত আসতেছে? -5/6 এরকম দিচ্ছে না? তো এখন ক্যালকুলেট করতে হবে যে তাহলে এটা কিভাবে কাজ করে। তো y ইজ ইকুয়াল টু, এটা কিভাবে কাজ করতেছে? আম 2 পাই প্লাস 6, না সরি 2 পাই 2 পাই তো মাইনাস 6 তত। আচ্ছা, এটা কি মাইনাস হাফ আসে? ক্যালকুলেট করে দেখছো? না স্যার, একটু ক্যালকুলেট করি তাহলে। ক্যালকুলেট করে দাও তো। স্যার মাইনাস হাফই তো আসে। মাইনাস হাফ আসছে? ইয়েস স্যার, সাইন মাইনাস ইনভার্স মাইনাস হাফ মাইনাস 5/6 আসছে পুরো স্যার। তো x মাইনাস 2 পাই আসবে সেক্ষেত্রে। তো x এর ভ্যালু কত আছে? x এর ভ্যালু হচ্ছে 11 পাই/6 মাইনাস হচ্ছে 2 পাই। তার মানে হচ্ছে 6, এখান থেকে 11 পাই মাইনাস 6 × 2 = 12 পাই। তাহলে এই যে -π/6 আসে, তার মানে x মাইনাস 2 পাই। কথা হচ্ছে স্যার, এই যে এতক্ষণ পর্যন্ত করলাম, আমার শুধুমাত্র একটা অংশ হয়েছে, মানে একটা অংশ বলতে একটা লুপ, পুরা 0 থেকে 2 পাই এতটুকু। এবার এই 0 থেকে 2 পাই এর মধ্যে আমি জাস্ট গ্রাফটা একটু আঁকবো। 0 থেকে 2 পাই এর মধ্যে জাস্ট গ্রাফটা একটু আঁকবো। পুরোটা দরকার নাই, আমি আপাতত দেখে এই এতটুকু আঁকি আমরা। ওকে, সো এটা গ্রাফটা কেমন হচ্ছে আগে আমি একটু মানে চিত্রটা আঁকি, নাহলে তোমাদের বুঝাতে পারবো না। আগে একটু এঁকে নিই। তো নিচের দিকে একটু বেশি নিয়ে নিচ্ছি আমরা, হোয়াটএভার। আচ্ছা আচ্ছা। উম, আচ্ছা যাই হোক, এটা পরে আমরা রাখবো, এটা কমপ্লিট করে নেই। ওকে, ডান। এবার একটু তোমরা দেখো, এটা 0, এই ভ্যালুটা π/2 এর ভিতরে, এটা পাই, এটা 3π/2, এটা 2 পাই। ওকে, মনোযোগ দাও, এই জায়গাটাই হচ্ছে আসল। খেয়াল করে দেখো, যখন আমি 0 থেকে 90-র ভিতরে ছিলাম, ফার্স্ট কেস তোমাদের খাতায় লেখা আছে, আমি বারবার স্ক্রিনটা হয়তো বা ইয়া করবো না। দেখো 0 থেকে π/2 এর মধ্যে গ্রাফটা y = x হবে। দেখো তো ঠিক আছে কিনা? 0 থেকে π/2 এর মধ্যে গ্রাফটা y = x হবে। ওকে ওকে, তারপরে আসো, যখন π/2 থেকে বেশি হবে, যখন π/2 থেকে বেশি হবে, π/2 থেকে পাই, তখন আমি গ্রাফটা বলছি y = π - x। তোমরা এবার একদম একদম র লেভেলে ক্যালকুলেশনে চলে যাও, স্ট্রেট লাইনে। এটাকে আমি এভাবে লিখতে পারি যে y = -x + π। তাহলে এটা y = mx + c, এই আকারের একটা সরলরেখা, যেখানে m হচ্ছে -1। তার মানে ঢাল হবে 135 ডিগ্রি। তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি এমন ভাবেই
এমন ভাবেই নিছি যেন এটা 135 ডিগ্রি হয়, কি ঠিক কিনা? আবার আবার সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই এর ধনাত্মক দিক থেকে পাই পরিমাণ অংশ কাটবে। এটুক হচ্ছে পাই। তুমি যদি এটাকে এক্সটেন্ড করো, পিছনের দিকে এক্সটেন্ড করো, তাহলে এখানে এখানে সে কাট করবে, এটাও পাই, মানে এই পরিমাণটাও হচ্ছে পাই। কি হয়েছে? এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, একটা সরল লেখা। এই যে এই এতটুকু, পাই বাই টু থেকে বড়, পাই থেকে ছোট, পাই বাই টু থেকে বড়, পাই থেকে ছোট, এই এতটুকু, এটা হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু পাই মাইনাস এক্স, এই আকারের একটা সরল লেখা। হয়েছে কিনা বলো? ইয়েস স্যার। স্যার ওয়াই অক্ষ ওকে, ক্ষেত্রে ছেদ করবে ওইটাও পাই না, হবে তো? হ্যাঁ, ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে ওখানে পাই হবে, স্যার যেখানে ছেদ করবে। কেন কিন্তু ছেদ স্যার? করার দরকার নাই। ছেদ করার দরকার নাই কেন? কারণ একটা নির্দিষ্ট অংশ পর পরে এই যে যে এরকম লাইনগুলি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে। তো ওই ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্তই আমাদের গ্রাফটা, এর বাইরে আর আমাদের কাজ নাই। ইয়েস স্যার। ওকে, তো তারপরের অংশ, এই যে আমি কিন্তু 0 থেকে পাই পর্যন্ত কভার করছি, এরপরে কত আসবে? পাই থেকে 3 পাই বাই 2। খেয়াল করে দেখছো, পাই থেকে 3 পাই বাই 2, এখানেও কিন্তু একই গ্রাফই ছিল, সেম গ্রাফ, কোনো চেঞ্জ নাই। তো চেঞ্জ নাই মানে আমরা এটা এক্সটেন্ড করে দিলাম। এই যে দেখো, একই গ্রাফ, জাস্ট এটাকে এক্সটেন্ড করছি। এই অর্থাৎ এই লাইনটা ততক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত অন্য আরেকটা সরল রেখা এসে তাকে ইন্টারসেক্ট করবে। এইখানে ইন্টারসেক্ট করে তখন সে স্টপ হবে। কি আমরা বুঝাতে পারছি? তাই এক কথায় এতটুকু অংশ যে গ্রাফ, এতটুকু অংশ সেম গ্রাফ। তারপরে 3 পাই বাই 2 এর পর থেকে 2 পাই, অতটুকু অংশে গেলে তখন আবার গ্রাফটা চেঞ্জ হয়, তখন আসে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 পাই। দেখো এটাকেও যদি আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে এম এর মান হচ্ছে +1, এই যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, এটা ঢালের সাথে চলে আসছে। এবং এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে 2 পাই অংশ কাট করে। দেখো তো, একটুক হচ্ছে আমার 2 পাই, এটাকে যদি তুমি পিছন দিকে এক্সটেন্ড করো, তাহলে এই অংশটাও কত হবে? 2 পাই। পরিমাণটা হচ্ছে 2 পাই, আর ঋণাত্মক দিক থেকে -2 পাই। কি বুঝছি? ইয়েস স্যার। তাহলে আমরা একদম কোর লেভেলের গ্রাফটা পেয়ে গেছি। মূল গ্রাফটা কিন্তু আসলে এটুক, এই যে এই 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 এটুক, এটুক হচ্ছে আমার মূল গ্রাফ, এটুক হচ্ছে আমার মূল গ্রাফ। এই গ্রাফটা বারবার রিপিট হইতে থাকবে, এটা একটা পিরিয়ডিক ফাংশন, এটা বারবার কি হইতে থাকবে? রিপিট হইতে থাকবে। এই যে রিপিট হবে, এইখান থেকে রিপিট হবে, এইভাবে এটা টোটালটা রিপিট হইতে 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 যাবে, কি ঠিক না? তাহলে আস্তে আস্তে সামনের গুলিতে গেলে আমরা কি পাবো? আলাদা আলাদা করে কিছু সরলরেখা পাবো না? এটা বুঝো কিনা বলো? আলাদা করে করে কিছু সরলরেখা পাবো না? যেমন এটাকে, এটাকে যদি আমি আরো এক্সটেন্ড করি, তখন আমরা এইরকম পাবো। এই এই এভাবে যাবে, এইটারও সামনের দিকে এইভাবে যাবে। তখন কি স্যার সরলরেখার এগুলি চেঞ্জ আসবে? হ্যাঁ, আসবে। যেমন এইটা খেয়াল করে দেখো, এটা এটা আমি কি দিয়ে লিখি? উম ঢালে তো কোনো চেঞ্জ আসবে না তাই না, নাকি ঢালেও চেঞ্জ আসবে? না, ঢালের চেঞ্জ না। চেঞ্জটা হচ্ছে এই যে দেখো, ওয়াই অক্ষের ছেদক অংশে। এই অংশ থেকে এই অংশ পর্যন্ত সেম থাকতেছে। তার মানে এই এতটুকু অংশের মধ্যে, মানে এতটুকু সাইন অংশের কার্ভই মধ্যে ঘুরে ফিরে, না সরি সাইন কার্ভ ওই রকমই, সাইন কার্ভই ঘুরে ফিরে, বাট ওই মানে পেঁচানো গুলা নাই। ব্যাপারটা অমনে বইলো না, মনে রাখার লিগে বলতে পারো, বাট এমনি বইলো না। হ্যাঁ বুঝতে পারছি। অমনে বললে ঝামেলা আছে। ওয়াই ইকুয়াল টু এক্স, তারপরে যখন তুমি এখান থেকে এখানে গেছো, তখন তোমার গ্রাফটা হয়ে গেছে ওয়াই ইজ ইকুয়াল টু পাই মাইনাস এক্স। আবার যখন তুমি এই এতটুকু অংশের মধ্যে আসবা, এই যে এই যে এতটুকু অংশের মধ্যে তুমি যখন চলে আসবা, তখন আবার ঢালটা চেঞ্জ হয়ে যায়। তখন আলটিমেটলি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 পাই, কি এরকম হয়ে যাচ্ছে গ্রাফটা। আবার তুমি এই পাশ থেকে যখন আসবা, তখন দেখো এই এতটুকু পর্যন্ত সেম থাকবে। এই যে এতটুকু পর্যন্ত একদম সেম টু সেম গ্রাফ থাকবে। কথা হচ্ছে স্যার, এটা আমি কেমনে হিসাব করব? কেমনে পাবো যে এই এই অংশের মধ্যে এই গ্রাফটা কি হবে? সহজ হিসাব, সরল লেখার মতো হিসাব করবা। স্যার, এটার ঢাল কত? -1।
তার মানে এটা অবশ্যই কি আকারে সরলরেখা, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস অথবা মাইনাস কনস্ট্যান্ট এরকম কিছু একটা হবে। এখন গ্রাফটাকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এটা ওয়াই অক্ষের কোন দিকে কাট করে? নিচের দিকে কাট করে। কতটুকু পরিমাণ কাট করবে? এইখানে যা কাট করবে নিচে গিয়েও অতটুকুই কাট করবে। তাহলে এখানে কতটুকু কাট করে স্যার? এখানে কাট করে পাই পরিমাণ। তাহলে নিচে কাট করবে সে কতটুকু? মাইনাস পাই পরিমাণ। তাহলে বলে এই সরলরেখাটা তাহলে কি হবে? দেখছো আমি কত সহজে বের করে ফেলছি। ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস পাই। তার মানে এই সরলরেখাটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু, ও সরি সরি, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস পাই। তাই বুঝছি? স্যার কেস 4 এর রেখাটা কি y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2y হবে না? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু ওয়াই, কেন? এক্স এর মান ক্যালকুলেশনটা তো সেটাই মনে হয়। কোথায় দেখি। এক্স এর মান হচ্ছে 11 পাই বাই 6 মাইনাস 2 পাই। 6 দিয়ে গেলে 6 দ্বিগুণে 12, তাহলে 11 পাই মাইনাস 12 পাই মাইনাস পাই বাই 6 কোথায়? এটা তো ঠিক আছে। তুমি তুমি ভুল ক্যালকুলেশন করছো। ওকে স্যার, আমরা কি এই ফাংশনের এই সরল লেখাগুলো, এই সরল লেখাগুলি সম্পর্কে আইডিয়া নিলাম? আচ্ছা, এটার টপিক এখনো শেষ হয়নি, এটা টপিক আরো আছে। তবে এখন আমাদেরকে আজকে ক্লাস শেষ করতে হবে। পরে আবার যখন আমি অনলাইন ক্লাসে যাব, তখন এখান থেকে আবার স্টার্ট দিব। কারো কিছু জিজ্ঞাসা আছে? স্যার ওকে।